সো আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো বিওডি দেখতেছিলাম। বিওডি মানে কি ছিল? আমাদের বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং এই যে অক্সিজেন ডিমান্ড সেটা কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে অর্গানিক ম্যাটারের জন্য কিন্তু। এবং এটা কিন্তু আমরা 5 ডেইজে মেজার করতেছিলাম, বিকজ আমাদের আলটিমেট যেই অক্সিজেন ডিমান্ডটা সেটা আমরা ম্যাক্সিমাম পেয়ে থাকি হলো 5 ডেইজের ভিতর। 99 থেকে 99.99% আমরা হলো আলটিমেট অক্সিজেন ডিমান্ড 5 ডেইজে পেয়ে থাকি। সো দ্যাটস ওয়াই আমরা হলো 5 ডেইজে ক্যালকুলেট করি যে আমাদের ব্যাকটেরিয়ার কতটুকু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন আছে, এবং এটা 20°C তাপমাত্রা আমরা করি। আর তোমাদেরকে এটাও আমি বলে দিয়েছিলাম যে কখন আমরা সিডিং করব আর কখন হলো ডাইলিউশন করা হয়। সো তোমরা এক্সামে যদি আসেও তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেন তারপরে এক্সপ্লেন করবা। সো এখন একটু দেখো, আজকে আমরা যেটা দেখবো সেটা হলো মডেলিং অফ বিওডি। তার মানে এখানে যেটা বলছে একটু দেখো, ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবল। দ্যাট মিন্স আমার যতটুকু অর্গানিক ওয়েস্ট থাকবে ততটুকুই তো ডিকম্পোজ হবে, ডিকম্পোজ তো ততটুকুই হবে, তাই না? এখন এই যে সময়ের সাথে সাথে যে ডিকম্পোজের হারটা অথবা রেট অফ ডিকম্পোজিশন সেটা হলো প্রপোর্শনাল। কিসের প্রপোর্শনাল? অর্গানিক ওয়েস্টের প্রপোর্শনাল। দ্যাট মিন্স অর্গানিক ওয়েস্ট যত বেশি থাকবে আমার তত বেশি ডিকম্পোজিশন হবে সময়ের সাথে সাথে। অর্গানিক ওয়েস্ট কম থাকলে আমাদের ডিকম্পোজিশনও কম হবে। সো এটাই বলতেছে, দ্য রেট অফ ডিকম্পোজিশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ অর্গানিক ওয়েস্ট। দ্যাট মিন্স তোমার যদি অর্গানিক ওয়েস্ট নাই থাকে তাহলে তো ডিকম্পোজ হবেই না। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি LT/DT, এটা হলো রেট অফ দ্য ডিকম্পোজিশন, এটা হলো LT কিন্তু ইজ প্রপোর্শনাল টু LT। তার মানে LT হলো আমাদের কতটুকু অর্গানিক ওয়েস্ট আছে, এই ওয়েস্টের ডিকম্পোজিশন রেটটাই হলো আমাদের প্রপোর্শনাল। সো এখন আমি এই প্রপোর্শনাল লিমিটটা যদি উঠাই দিই তাহলে একটা কি আসবে? কনস্ট্যান্ট আসবে। দেখো একটা কনস্ট্যান্ট আসলো, আর এই কনস্ট্যান্টটাকে আমরা বলি হলো বিওডি রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট। এটার একটা সার্টেন লিমিট আছে, টিপিক্যাল যে ভ্যালুটা আছে সেটা হলো 0.1 থেকে 0.5 ডেজ পর্যন্ত, এবং 0.1 থেকে 0.5 যেটা আছে সেটা কিন্তু 25°C টেম্পারেচার। এখন তুমি একটা ওয়েস্টের ডিকম্পোজিশন রেট মেজার করতে চাচ্ছ, সেখানে দেখলা 27 or 15°C টেম্পারেচার। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কিন্তু অক্সিজেন ডিমান্ডও চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের রেট অফ রিঅ্যাকশন যেটা আছে সেটার হলো কনভার্ট করে নিতে হবে স্পেসিফাইড টেম্পারেচারে। সো দেখো লেখা আছে KT K20 1.047 T-20। সো তোমার এখানে টি এর ভ্যালু 27 হলে 27 বসাবা, 15 হলে 15 বসাবা। তো আমি এটা একটু মুছে দিলাম। এখন দেখো আমাদের এইখানেই আমরা এটুকু ডিকম্পোজিশন রেট, এটা হলো অর্গানিক ওয়েস্ট থাকতেছে আর এটা হলো কনস্ট্যান্ট। বাট এইখানে একটা নেগেটিভ সাইন থাকতেছে। নেগেটিভ সাইন কেন আসতেছে? এই গ্রাফটা থেকে দেখো, ইনিশিয়ালি আমাদের অর্গানিক ওয়েস্টটা কিন্তু আমরা ম্যাক্সিমাম পাচ্ছিলাম, এবং সময় যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ডিকম্পোজ করে ফেলতেছে ওয়েস্টটাকে। দ্যাটস ওয়াই রেসিডিউ যেটা থাকতেছে অথবা রিমেইন যে ওয়েস্টটা থাকতেছে সেটার অ্যামাউন্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে এক্সপোনেনশিয়ালি। যেহেতু এটা ডিক্রিজ হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিব, এবং এই নেগেটিভ সাইন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েস্টটা কমতেছে অথবা রেটটা কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে এখন আমরা কি করব? ইন্টিগ্রেশন করে দিব। ইনিশিয়াল থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করে দিচ্ছি। সো এই ইন্টিগ্রেশন করার পর এটা ক্যালকুলেট করলে আমি আস্তে আস্তে যেটা পাচ্ছি সেটা হলো LT ইজ ইকাল টু L0 e⁻ KT। এটা জাস্ট সিম্পলিফাইড কয়টা লাইন। এখন LTটা কি ছিল দেখো,
আমাদের একটা সার্টেন টাইম যাওয়ার পরে আমাদের যে অর্গানিক ওয়েস্টটা থাকতেছে সেটা। আর এল নটটা কি, আমাদের ইনিশিয়াল টাইমে কতটুকু অর্গানিক ওয়েস্ট থাকতেছিল সেটা। এই যে দেখো ইনিশিয়াল টাইমে। আর টিটা হলো আমরা কোন সময়ে বিওডিটা অথবা অর্গানিক ওয়েস্টটা মেজার করতেছি, আমরা 5 ডেজে মেজার করতেছি নাকি 10 ডেজে নাকি 2 ডেজে মেজার করতেছি সেটা। সো আমরা ইনিশিয়াল অর্গানিক ওয়েস্ট যদি জেনে থাকি তাহলে একটা সার্টেন টাইমের অর্গানিক ওয়েস্ট কতটুকু থাকতেছে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন একটু দেখো এই গ্রাফটা, এইটুকু ছিল হলো আমাদের অর্গানিক ওয়েস্ট কতটুকু, আর এই টি সময়ে এই যে এতটুকু যে ভ্যালুটা পাচ্ছ সেটাই হলো আমাদের বিওডি টি। তার মানে এতটুকু পোর্শন কিন্তু আমাদের অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা যদি এই সময় আলটিমেটে পৌঁছাতে চাই তাহলে আমাদের কি হচ্ছে একটু দেখো, এল নট ইজ ইকাল টু বিওডি টি প্লাস এল টি। এই যে এই রেটে আমরা চলে আসতেছি, কারণ আমরা যেহেতু 5 ডেজে মেজার করতেছি, সো 5 ডেজে হলো আমরা ম্যাক্সিমাম বিওডি ভ্যালুটা পেয়ে থাকি। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, দেখো এই যে এল নট ইজ ইকাল টু বিওডিটি প্লাস এলটি। আর এলটি ভ্যালু তো তুমি আগেই বের করে আসছো, এটার ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে আসতেছে হলো বিওডিটি প্লাস এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আর এই পাশে ছিল এল নট। তুমি এই পাশে এল নটটা যদি নিয়ে আসো তাহলে আমাদের এরকম একটা আসবে ইকুয়েশন। আর এখান থেকে এল নটটা যদি কমন নাও তাহলে থাকতেছে হলো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইজ ইকাল টু বিওডিটি। এই যে দেখো যে সেলটির ভ্যালুটা এটা বসাইছো, বসানোর পরে দুই সাইড থেকে হলো আমাদের এল নটটা কমন নেওয়া হয়েছে এবং তারপরে এটা থাকতেছে। সো এটাই হলো আমাদের বিওডি মডেল। সো কোনো একটা অর্গানিক ওয়েস্টে যদি আমি ইনিশিয়াল কতটুকু আমার অ্যামাউন্ট ছিল অথবা ইনিশিয়াল কন্ডিশন আমাদের অক্সিজেন ডিমান্ড কত, একটা সার্টেন টাইম যাওয়ার পরে আমাদের বিওডির ভ্যালু কত হবে অথবা ডিজলভ অক্সিজেনের ভ্যালু কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা একটু মনে রাখা লাগবে। ইভেন আজকে আমি তো তোমাদের ম্যাথ করাবো না, নেক্সট ক্লাসে হলো আমি বিওডি রিলেটেড কিছু ম্যাথ করাবো। তাহলে এই মডেলটা কি আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি একটু পরের গ্রাফটাতে আসি। এখানে দেখো আমাদের ফার্স্টে কি করতেছে, অর্গানিক ওয়েস্টটাকে ব্যাকটেরিয়া ডিকম্পোজ করতেছে। কিন্তু এখন ব্যাকটেরিয়া যখন ডিকম্পোজ করতেছে আমাদের ইনিশিয়ালি যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো হলো হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া, এবং যখনই সে অক্সিজেন পাচ্ছে এবং খুবই রিঅ্যাক্টিভ থাকে এই ব্যাকটেরিয়াগুলো। সো ইনিশিয়াল স্টেজে যে আমাদের হেটেরোট্রফিক যে ব্যাকটেরিয়াগুলো আছে অক্সিজেন পাওয়ার সাথে সাথে সে রিয়াকশন শুরু করে দেয় এবং যতটুকু অক্সিজেন ডিমান্ড পাওয়া যায় সেটাকে আমরা বলি হলো বিওডি। এবং এই যে যে ইনিশিয়াল কন্ডিশনে এখানে হলো আমাদের কার্বনেসিয়াস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা বলে থাকি। তার মানে হলো কার্বন রিলেটেড আমাদের যে অর্গানিক ওয়েস্টটা আছে সেগুলা ডিকম্পোজ করে দেখে এটাকে আমরা বলি হলো কার্বনেসিয়াস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এবং এটা কিন্তু আমরা ইনিশিয়ালি পেয়ে থাকি 5 ডেজে। সো বিওডি ইজিক্যাল টু কিন্তু সিবিওডি আমরা বলে থাকি। এরপরে এই ব্যাকটেরিয়াগুলার কি ডেথ হয়ে যায় অথবা এই ব্যাকটেরিয়াগুলো আর কোনো অক্সিজেন ডিজলভ করতে পারে না অথবা আমাদের অ্যাবজর্ব করতে পারে না। সো সেই ক্ষেত্রে আমাদের যে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে লাইক হলো অটোট্রপিক, সেইগুলা রিয়াকশন করা শুরু করে দেয় এবং আমাদের ওয়াটারের ভিতর যে ওয়েস্টগুলো আছে নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে, এই যে দেখো নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়া আমাদের অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজ করে। সো এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়ে সেটাকে আমরা বলি হলো এনবিওটি, এবং এটা শুরুই হয় হলো 5 ডেজের পর থেকে। এই কারণে দেখো ইনিশিয়ালি আমরা এটা পাই
অক্সিজেন ডিমান্ড, এবং 5 ডেজে পরে আস্তে আস্তে আমাদের যে অক্সিজেন ডিমান্ড হয় সেটা হলো এনবিওডি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হেটারোট্রফিক ব্যাকটেরিয়া অ্যাবসেন্ট এবং অটোট্রফিক ব্যাকটেরিয়া যখন অনেক বেশি সাফিসিয়েন্ট থাকে, তখন দেখা যাচ্ছে যে আমাদের নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলা সেটা নাইট্রিফিকেশনটা অনেক র্যাপিডলি শুরু করে দেয়, আগেই শুরু করে দেয়। এই কারণে হলো একটা ডট ডট লাইন দ্বারা বোঝানো হয়েছে যে 6 ডেজের আগেও শুরু করতে পারে, বাট এটা দেখা যায় ইন জেনারেল কেসে আমাদের 5 ডেজের পরেই হলো এটা অ্যাক্টিভ হয়, এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো এখানে। তাই এই কথাটা বলা আছে যে আমাদের 5 to 8 ডেজের ভিতর কিন্তু এটা এক্সিস্ট করে না, কারণ 5 ডেজে আমরা যেটা করি সেটা হলো আমরা সিবিওডি আর বিওডি টেস্ট করি। দ্যাটস ওয়াই আমাদের 5 ডেজে নাইট্রিফিকেশন প্রসেস এফেক্টেড না। তাহলে আমরা এই গ্রাফের সিগনিফিকেন্সটা বুঝতে পারছি। অনেক সময় তোমাদের কোয়েশ্চেন আসে যে এনবিওডি দ্বারা কি বুঝো অথবা সিবিওডি দ্বারা কি বুঝো, তো এই গ্রাফটা ভালো মতো আরো এক্সপ্লেন করতে হবে আমি যে কথাগুলো বললাম, অথবা তোমরা নেটে থেকে সার্চ দিতে পারো অথবা ভিডিও দেখতে পারো কিন্তু। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো সিওডি। সিওডিটা হলো আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা ফার্স্টে ডেফিনেশনটা থেকে একটু দেখি কি বলতেছে। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড, তার মানে আমাদের অক্সিজেন প্রয়োজন হবে ফর কমপ্লিট অক্সিডেশন, অক্সিডেশনের জন্য যে অক্সিজেনটা প্রয়োজন। কিসের অক্সিজেনের অক্সিডেশন করা লাগবে? অর্গানিক ওয়েস্টের by the action of strong oxidizing agent under acid conditions is defined as COD. এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে। অনেক সময় আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করে থাকি। সো পটাশিয়াম ডাইক্রোমেট যদি আমরা ইউজ করি, আমাদের যে কন্ডিশনটা থাকে এনভায়রনমেন্টের সেটা অ্যাসিডিক কন্ডিশন হয়ে যায়। সো এই অ্যাসিডিক কন্ডিশনে আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে ব্যাকটেরিয়া যতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে অক্সিডেশন করতে, সেটাকে আমরা বলতেছি হলো সিওডি। এখন সিওডি আমরা ইন জেনারেলে 3 আওয়ার্সে ডিটারমাইন করতে পারি। সো আমরা যখন সিওডি ক্যালকুলেট করি, আমাদের বোথ অর্গানিক যে ওয়েস্টটা আছে প্লাস ইনঅর্গানিক যে ওয়েস্টটা আছে দুইটাই আমরা কনসিডার করি। সো অর্গানিক ওয়েস্টের জন্য কতটুকু অক্সিজেন লাগবে, ইনঅর্গানিক ওয়েস্টের জন্য কতটুকু অক্সিজেন লাগবে, সেটাকে আমরা বলতেছি হলো সিওডি। এবং এই রিয়াকশন হওয়ার জন্য একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে। আর বিওডিতে আমরা বলেছিলাম আমাদের শুধু অর্গানিক ওয়েস্ট ডিকম্পোজ করতে কতটুকু অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা বলি হলো বিওডি। তাহলে আমাকে কেউ একজন বলো তো, বিওডি আর সিওডির ভিতর কোনটা বড় হবে অথবা কোন ভ্যালুটা বেশি হবে? সিওডি বেশি হবে। সিওডিটা কিন্তু বেশি হবে, বিকজ আমাদের এখানে ইনঅর্গানিকের জন্য একটা সার্টেন অ্যামাউন্টের অক্সিজেনের প্রয়োজন পড়তেছে কিন্তু। সো এটাও কোশ্চেনটা একটু মাথায় রাখবা, কারণ এটাও অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ওয়াই সিওডি ইজ গ্রেটার দেন বিওডি। তখন ভালো মতো এক্সপ্লেইন করে দিবা যে আমাদের বিওডি ডেফিনেশন কি, সিওডি ডেফিনেশন কি, কোনটাতে কি হচ্ছে, এরকম রিয়াকশন দিয়ে বুঝাই দিবা। এই যে এই রিয়াকশনটা। তাহলে আমরা সিওডিটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো প্যাথোজেন। এখন প্যাথোজেন দ্বারা কি বোঝাচ্ছে একটু দেখো। আমাদের ওয়াটারের ভিতর কিছু তো ফিজিক্যাল প্রপার্টিস শো করেই থাকে, আমরা দেখলাম কিছু কেমিক্যাল প্রপার্টিসও আমরা চেক করে আসলাম। এখন আমরা চলে আসবো হলো মাইক্রোবায়োলজিক্যাল অথবা মাইক্রো অর্গানিজমের প্রেজেন্সটা আমরা চেক করব। আমাদের ওয়াটারের ভিতর অনেক সময় ব্যাকটেরিয়া থাকতে পারে অথবা ভাইরাস থাকতে পারে, যেটার কন্টামিনেশনের কারণে আমাদের নানা প্রকারের কিন্তু ডিজিজ হতে পারে।
লাইক দেখো, ব্যাকটেরিয়া যদি প্রেজেন্স থাকে তখন এই যে স্যালমোনেলারি টাইফয়েড যে ব্যাকটেরিয়া যদি প্রেজেন্স থাকে তখন অনেক সময় টাইফয়েড ফিভার হতে পারে কিন্তু। আবার ডিফারেন্ট টাইপের যদি ভাইরাস প্রেজেন্ট থাকে আমাদের ওয়াটারে তখন হেপাটাইটিস বিও কিন্তু হতে পারে। এছাড়া অনেক প্রকার ওয়াটার রিলেটেড কিন্তু ডিজিজ হয়ে থাকে। এখন এই ডিজিজটা কেন হচ্ছে? অবভিয়াসলি এটার ভিতর কোনো প্যাথোজেন আছে। সো আমাদের এই যে ব্যাকটেরিয়া অথবা যে ভাইরাসগুলা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো প্যাথোজেন। এবং এই প্যাথোজেনের প্রেজেন্সের কারণে আমাদের ওয়াটারটা কন্টামিনেশন হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের এনি কাইন্ড অফ ডিজিজ হচ্ছে ওয়াটার রিলেটেড। সো আমরা প্রিফার করব কোনো প্রকারে যাতে প্যাথোজেন প্রেজেন্ট না থাকে সেটা আমরা প্রিফার করব। কারণ প্যাথোজেন প্রেজেন্ট মানেই হলো আমাদের ওয়াটার কন্টামিনেশন হবে। আচ্ছা, তাহলে আমরা প্রিফার করতেছি যে আমাদের যে ওয়াটারটা আছে সেটা প্যাথোজেন ফ্রি থাকুক। এবং এই প্যাথোজেনের যে গ্রোথটা দেখা যাচ্ছে কি একটা রিকোয়ার্ড এনিম্যাল হোস্ট লাগে। সে নিজে কিন্তু একা রিপ্রোডাকশন করতে পারে না। সো দেখা যাচ্ছে যে কোনো একটা আমাদের হিউম্যান বডিতে সে প্রেজেন্ট থেকে তারপর হলো তার গ্রোথটা করতেছে এবং রিপ্রোডাকশন করতেছে। সো আমাদের যেহেতু আমরা প্রিফার করতেছি প্যাথোজেন আমরা চাচ্ছি না, সো অবভিয়াসলি কি আমাদের কিছু ইন্ডিকেটর লাগবে যে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ওয়াটারে প্যাথোজেন প্রেজেন্ট আছে। তাহলে দেখো আমাদের পরে যেটা আসতেছে সেটা হলো ইন্ডিকেটর অর্গানিজম। তুমি কিন্তু নাম থেকেই বুঝতে পারতেছো যেটা ইন্ডিকেট করবে অথবা যেটার মানে আমার কাজটা ওয়ার্কিং অ্যাপ্লিকেশনটাই হলো ইন্ডিকেট করা। তাহলে এখানে কি বলছে একটু দেখো, আমাদের ইন জেনারেল কেসে যে ড্রিঙ্কিং ওয়াটারটা আছে সেখানে মাইক্রোবিয়াল প্যাথোজেনের প্রেজেন্সটা মনিটর করা খুবই ডিফিকাল্ট অথবা ইমপ্র্যাকটিসেবল। কারণ এটার জন্য অবভিয়াসলি তোমার কি টেস্ট করতে হবে অথবা তুমি ইজিলি কিন্তু এটা মনিটর করতে পারবা না যে ওয়াটারটা কন্টামিনেটেড কিনা। দেখা যাচ্ছে যে আমাদের ভাইরাস যে ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। সো দ্যাটস ওয়াই আমাদের এটা মনিটর করাটা খুবই ডিফিকাল্ট। সো এই যে প্যাথোজেন ডিটেকশনের জন্য আমাদের কিছু অর্গানিজম আমরা ইউজ করে থাকি, যেই অর্গানিজমটাকে আমরা বলতেছি হলো ইন্ডিকেটর অর্গানিজম। সো তোমার ইন্ডিকেটর অর্গানিজম যদি প্রেজেন্ট থাকে আমাদের বুঝতে হবে যে ওয়াটারটা কন্টামিনেটেড এবং এখানে প্যাথোজেন আছে। এবং ভাইস ভার্সা আমি বলতে পারি ইন্ডিকেটর অর্গানিজম যদি আমাদের অ্যাবসেন্ট থাকে তাহলে ওয়াটারটা পিওর অথবা কন্টামিনেটেড না। তাহলে এখানে দেখো কি বলছে, ইন্ডিকেটর অর্গানিজম ইজ অন দ্যাট প্রেজেন্স প্রিজিউমস দ্য কন্টামিনেশন। তার মানে আমাদের কনজামিনেশনটা প্রিজিউম করতেছে। আচ্ছা, সো এখানে আমরা যে ইন্ডিকেটর অর্গানিজমটা ইউজ করতেছি সেটাকে বলতেছি হলো কলিফর্ম গ্রুপ। তার মানে হলো ইকোলাই ব্যাকটেরিয়ার অথবা স্পেশালি এই যে দেখো আমাদের ইকোলাই যে ব্যাকটেরিয়া আছে এটাকে আমরা বলতেছি হলো কলিফর্ম গ্রুপ। এবং এটার প্রেজেন্সটাই হলো আমাদের ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে হেল্প করতেছে। এবং এটা জেনারেলি ইনহ্যাবিটস করতেছে আমাদের ইন্টেস্টিনাল ট্রাক অর আদার ওয়ার্ম ব্লাডেড এনিমেলে। এবং এটা লার্জ নাম্বার হলো এক্সক্রিটেড হয়ে থাকে। এখন একটু দেখো আমাদের যে এই যে কলিফর্ম যে গ্রুপটা আছে সেটা আমাদের প্রেজেন্স থাকে হলো ফিকাল ম্যাটেরিয়ালে। তার মানে হলো আমাদের যে ময়লা আবর্জনাগুলো আছে ফিকাল যে ম্যাটেরিয়ালগুলা সেটাতে হলো প্রেজেন্স থাকে। সো যখন ফিকাল ম্যাটেরিয়ালে প্রেজেন্স থাকতেছে তখন আমাদের বুঝতে হবে যে প্যাথোজেন প্রেজেন্ট আছে। আবার যদি ফিকাল ম্যাটেরিয়ালে অ্যাবসেন্স থাকে তখন আমরা বুঝবো যে প্যাথোজেনটা অ্যাবসেন্স। আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে যে এই কলিফর্ম গ্রুপটা আমাদের ওয়াটারে প্রেজেন্ট আছে কি নাই। তো তোমরা ল্যাবে টেস্ট করে দেখবা এরকম একটা মেমব্রেন থাকে, মেমব্রেনটাকে আমরা ইনকিউবেটরে একটা সার্টেন টাইমে রেখে দিই, রেখে দিলে আমাদের দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার গ্রোথ হবে। এরকম
কিছু ব্যাকটেরিয়া দেখতে পাবা, কিছুটা রেড কালার, কিছুটা ব্লু কালার। আমার এক্সাক্ট খেয়াল নেই কোন কালারটা কোনটা ইন্ডিকেট করে, বাট এরকম একটা মেমব্রেনের উপর তুমি কিছু ব্যাকটেরিয়া দেখতে পাবা রেড আর ব্লু কালারে। এরপর আমরা যেটা করি, এটাকে হলো কাউন্ট করি যে আমাদের রেড কয়টা, ব্লু কয়টা। হয়তো রেডটাকে আমরা ফিকাল বলি, ব্লুটাকে আমরা নন ফিকাল বলি। সো কয়টা রেড কয়টা ব্লু থেকে আমরা যেই কলিফর্ম কাউন্টটা পাচ্ছি সেটাকে বলা হলো টোটাল কলিফর্ম। আর তুমি কয়টা রেড পাচ্ছ সেখান থেকে তো তুমি বলেই দিতে পারছো ফিকাল কলিফর্ম কয়টা, এবং এই কলিফর্মের প্রেজেন্সটি কিন্তু আমাদের প্যাথোজেন ইন্ডিকেট করে। আচ্ছা, এখন এই যে কলিফর্মটা তুমি যে মানে কাউন্ট করবা, এটা কিন্তু বলে দিয়েছিল যে আমাদের একটা সার্টেন হিউম্যান হোস্ট লাগবে অথবা যে কোনো একটা হোস্ট লাগবে এটা গ্রোথের জন্য, এবং এটার গ্রোথের জন্য একটা স্পেসিফাইড টেম্পারেচার এবং টাইম লাগে। দেখো এখানে বলছে ফার্মেন্ট ল্যাকটোজের প্রেজেন্সে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোডাকশন হবে, আর টাইমটা নিচ্ছে হলো 24 থেকে 28 ডেজ। সিমিলারলি আমাদের দেখা যাচ্ছে ফিকাল যে কলিফর্মটা আছে সেটার জন্য আবার হাই টেম্পারেচারের প্রয়োজন, কারণ এই ব্যাকটেরিয়াগুলো অনেক টলারেবল, হাই টেম্পারেচার টলারেট করতে পারে। সো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচারটা লাগতেছিল 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াস। সো একটা সার্টেন টেম্পারেচারে আমরা হলো কলিফর্মের গ্রুপ যেটা আছে সেটা হলো আমরা কাউন্ট করে থাকি। তাহলে আমরা কলিফর্ম কি সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি, এবং এটা কেন ইউজ করা হয় সেটাও কিন্তু আমরা বুঝলাম। এরপরে যদি একটু দেখি, দেখো এটা দুইটা মেথড আছে কিভাবে আমরা ইন্ডিকেটর ব্যাকটেরিয়া ডিটেক্ট করতে পারি। একটা মাল্টিপল টিউব মেথড আর একটা হলো মেমব্রেন মেথড। ফার্স্ট এটা আসো মাল্টিপল টিউব মেথডে। এখানে যেটা বলছে আমাদের ডিফারেন্ট অ্যামাউন্টের ওয়াটার নিব এবং টিউবের ভিতর অ্যাড করব। যে টিউবটা আমার কন্টেইন করবে সুইটেবল কালচার মিডিয়া লাইক ল্যাকটোজ ব্রোথ। আমরা কিন্তু আগেই বলে আসছি যে ল্যাকটোজ ফার্মেন্টেশন প্রয়োজন, কারণ আদারওয়াইজ আমার ব্যাকটেরিয়ার গ্রোথটা হবে না অথবা কালচারটা পাবে না সে। এরপর আমাদের ইনকিউবেশনে রেখে দিতে হবে একটা সার্টেন টাইমে সার্টেন টেম্পারেচারে। রেখে দেওয়ার পরে তুমি দেখবা যে প্রত্যেকটা টিউব থেকে গ্যাস ফর্মেশন হচ্ছে কিনা। যদি গ্যাস ফর্মেশন হয় তাহলে হলো এটা পজিটিভ প্রিজাম্পটিভ ইন্ডিকেট করতেছে, তার মানে হলো একটা পজিটিভ সাইন দিচ্ছে। আর এই পজিটিভ সাইন দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের কলিফর্ম প্রেজেন্ট আছে। সো আমরা এখানে যেটা করি, কয়টা পজিটিভ রিয়াকশন হচ্ছে, এই যে নাম্বার অফ টিউবস উইথ পজিটিভ রিয়াকশন আমরা কাউন্ট করি যে কতগুলা ব্যাকটেরিয়া আছে, নাম্বারটা ব্যাকটেরিয়া প্রবাবল নাম্বারটা কাউন্ট করি। বাট এটা যেটা করি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক্যালি ডিটারমাইন করি, একদম কিন্তু অ্যাকুরেট না, একটা স্ট্যাটিক্যাল মেথড আমরা ইউজ করতেছি। এটা মেথডটা ইজি এবং সিম্পল, বাট এখানে যে আমরা কাউন্ট করতেছি ডাইরেক্ট কিন্তু ব্যাকটেরিয়া কাউন্ট করতেছি, বাট কয়টা আমাদের কলিফর্ম আছে সেটা কিন্তু আমরা আর কাউন্ট করতেছি না। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ কিন্তু ড্রব্যাকস। সো আমাদের যদি গ্যাস ফর্ম হয় তাহলে আমরা বলবো যে কলিফর্ম আছে, আর কয়টা পজিটিভ রিয়াকশন হচ্ছে সেখান থেকে আমরা বলবো যে আমাদের ব্যাকটেরিয়া কয়টা আছে। সেকেন্ড মেথডটা একটু দেখো, মেমব্রেন ফিল্টার মেথড। আমরা ল্যাবে হলো এই মেথডটা ইউজ করব। নাম থেকেই বুঝতে পারতেছো যে আমাদের একটা ফিল্টার থাকবে যেটা মেমব্রেন হিসেবে কাজ করবে। তো একটা মেমব্রেন ফিল্টার নিয়ে আমরা কাজ করব, এরকম ভাবে একটা মেমব্রেন ফিল্টার থাকবে, এবং এটার ভিতর দিয়ে আমাদের হলো ডাইরেক্ট টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম কয়টা আছে সেটা কিন্তু আমরা কাউন্ট করি। এই যে এরকম ভাবে দেখবা যে চেইন আকারে, তোমরা ল্যাবে দেখবা এরকম ভাবে চেইন ফরমেশনে থাকে অথবা কলিফর্ম গ্রুপে থাকে কলোনি আকারে। সো এইখান থেকে আমরা দেখি যে আমাদের টোটাল কলিফর্ম কয়টা আর ফিকাল কলিফর্ম কয়টা সেটা আমরা ডাইরেক্ট কাউন্ট করি। সো এই মেথডে আমরা দেখতেছি কি, যেহেতু নামেই বলতেছে মেমব্রেন ফিল্টার, সেটা কিন্তু অন কাইন্ড অফ ফিল্ট্রেশনের বেসিসে তৈরি মেথডটা। সো আমাদের একটা সার্টেন ভলিউমের ওয়াটার নিব
এরপরে এই মেমব্রেনের ভিতর দিয়ে হলো এটা পাস করাবো, এই যে মেমব্রেনের ভিতর দিয়ে পাস করাবো। এবং আমাদের যে মেমব্রেনটা থাকতেছে সেটা পোর ডায়ামিটারটা হলো 0.45 মাইক্রোমিটার। যেহেতু ডায়ামিটারটা খুব ছোট, সো আমাদের মাইক্রো অর্গানিজমগুলা ফিল্টারের উপর রিটেইন করবে। এই যে দেখো লেখা আছে রিটেইন করতেছে ব্যাকটেরিয়া। রিটেইন করলে এটা তো তুমি ওভাবে দেখতে পাবা না, এই কারণে এটাকে ইনকিউবেটরে আমরা রেখে দিব কালচার মিডিয়ার রেসপেক্টে, মানে একটা সার্টেন টেম্পারেচার এবং সার্টেন টাইমে রেখে দিব যাতে এটার গ্রোথটা হয় অথবা রিপ্রোডাকশনটা হয়। এরপরে দেন আমরা কাউন্ট করব যে আমাদের কয়টা রেড ব্যাকটেরিয়া ছিল, কয়টা আমাদের ব্লু ব্যাকটেরিয়া ছিল। সেখান থেকে আমি টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্মটা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। আর কলিফর্ম পেয়ে যাওয়া মানেই কিন্তু তোমার প্যাথোজেনের প্রেজেন্ট আছে। সো সেখান থেকেও কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারি যে ওয়াটারটা কন্টামিনেটেড বাই প্যাথোজেন। তাহলে আমরা মোটামুটি টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্ম বুঝতে পারছি, যেটা কিনা আমাদের ইন্ডিকেটর অর্গানিজমে হেল্প করতেছে অথবা ইন্ডিকেট করতেছে প্যাথোজেন ডিটেকশনে। এরপরে একটু দেখো আমাদের ওয়াটার কোয়ালিটি যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা কিন্তু আমরা দুইটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করি, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ডটা হলো আমাদের হেলথ বেসিসে হয়, আর সেকেন্ডারি যে স্ট্যান্ডার্ডটা সেটা অ্যাস্থেটিক এবং নন অ্যাস্থেটিক ভিউতে, লাইক কন্টামিনেটেড অর নন কন্টামিনেটেড আর আমাদের কোনো ডিজিজ তৈরি করতেছে কিনা সেটা হলো আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ডে চলে যাবে। আর ওয়াটারটা কি টার্বিড নাকি নন টার্বিড অথবা ওয়াটারটা কি আমাদের আর্সেনিক ফ্রি কিনা সেটা আমরা যখন ক্যারেক্টারিস্টিক্সটা আইডেন্টিফাই করি সেটাকে বলি হলো আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে মোটামুটি আমাদের ওয়াটার কোয়ালিটি যেই চ্যাপ্টারটা ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই টেবিলটা তোমরা একদম মুখস্থ রাখবা, অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ল্যাবেও যেহেতু প্যারামিটারগুলো করানো হচ্ছে, সো এটার কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে। এবং মজার বিষয় দেখো, আমরা যেহেতু বলেছিলাম যে প্যাথোজেন আমরা প্রিফার করব না, সো আমাদের টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্মে যে ভ্যালুটা অবভিয়াসলি 0 হতে হবে কিন্তু। তাহলে মোটামুটি এটা বুঝতে পারলাম একটা ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড আর একটা বিডি স্ট্যান্ডার্ডে আমাদের রেঞ্জটা দেওয়া আছে। আর এরপরে তোমাদের আরেকটা এখানে জাস্ট ছোট করে হ্যান্ড রিটেনে একটা ডিফারেন্স দেওয়া আছে যে পোর্টেবল ওয়াটার আর প্যালাটেবল ওয়াটারের। আমি তোমাদের ফার্স্টের দিকেই পড়ে আসছিলাম যে পোর্টেবল ওয়াটার কি, প্যালাটেবল ওয়াটার কি, আর হোলসাম ওয়াটার কি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ওয়াটার কোয়ালিটি প্যারামিটার পর্যন্ত। তোমাদের এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। বিওডি আর সিওডিটা একটু ভালো মতো দেখবা, কারণ ওটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। এবং আজকে আমি তোমাদের ম্যাথ করাবো না, আজকে নিউ একটা চ্যাপ্টারে চলে যাব। নেক্সট ক্লাসে হলো আমরা যে বিওডি মডেলটা দেখে আসলাম এটার বেসিসে হলো আমরা ম্যাথ করব। কারো কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু বলতে চাচ্ছিলাম, তোমাদের হয়তো মানে ল্যাবও আমি নিচ্ছি A1 A2 সাথে, এই কারণে আমি বলে দিচ্ছি। কারণ দেখা যাচ্ছে আমাদের এই প্যারামিটারগুলো নিয়েই কিন্তু আমরা ল্যাবে ডিসকাস করতেছিলাম। সো প্রত্যেকটা প্যারামিটার একটু ইলাবোরেটলি জানবা এবং ইলাবোরেট ক্যালকুলেশনগুলো দেখবা যে কোনটা কিভাবে করা হয়েছে। কারণ যখন থিওরিতে কোশ্চেন করা হবে তখন কিন্তু ল্যাব রিলেটেডও কিন্তু কিছু কোশ্চেন করা হতে পারে, লাইক 332 এর যে ল্যাবটা করতেছো, যে তোমরা কেন এই টেস্টটা এইভাবে করা হয়েছে অথবা এই প্যারামিটারের সিগনিফিকেন্সটা কি। সো প্রত্যেকটা জিনিস একটু ইলাবোরেটলি জানার ট্রাই করবা কিন্তু। কারণ থিওরিতে দেখা যাচ্ছে যে 50 মিনিটসের ভিতর সব কিছু কাভার দেওয়া সম্ভব না, তাও আমি ট্রাই করতেছি। বাট যেগুলো মিসিং থেকে যাচ্ছে সেটা কিন্তু আমি ল্যাবে একদম ইলাবোরেটলি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নেই, বুঝতে পারলাম। এখন একটু দেখো আমাদের কিন্তু ওয়াটার কোয়ালিটি প্যারামিটারটা চেকিং হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যদি দেখি ওয়াটার কোয়ালিটিটা ভালো না,
আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এখানে একটু দেখো, আমাদের ওয়াটারটা ট্রিটমেন্টে আমরা চলে যাব। এখন এই ট্রিটমেন্টটা কেন আমরা করব? কারণ এই ট্রিটমেন্টটা যদি আমরা করি, আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেই ওয়েস্ট ওয়াটারটা আমরা ভালো আর গুড ওয়াটারে সাপ্লাই দিতে পারবো, যেটা কিনা কেমিক্যালি মাইক্রোবায়োলজিক্যালি সেফ। আমাদের পিউরিফিকেশন অথবা ওয়াটার যে ট্রিটমেন্ট আছে সেটা দেখো অনেকগুলা মেথড আছে, লাইক স্ক্রিনিং, সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, ফিল্ট্রেশন, তারপর ডিসইনফেকশন, অ্যারেশন, সফেনিং, কার্বনেশন, তারপর হলো ডিস্যালাইনেশন, ফ্লোরিডেশন, রিকার্বনেশন। সেই কয়েকটা মেথড আছে এবং প্রত্যেকটা মেথড কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করব। এমন না যে আগে ডিসইনফেকশন করব তারপর স্ক্রিনিং করব, এরকম কিন্তু করা যাবে না। এখন এই যে যে তুমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাচ্ছ, আমাদের ইনিশিয়ালি কিন্তু যে আমাদের ফিজিক্যাল যে প্রপার্টিসগুলা, লাইক ফিজিক্যালি যদি আনসেফ থাকতো সেগুলা কিন্তু পিউরিফাই হয়ে যায়। বাট কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল যেই জিনিসটা সেটা কিন্তু আমরা নর্মালি খালি চোখে দেখতে পাই না, বাট আমরা ওয়াটার পিউরিফিকেশনের মাধ্যমে আমাদের যে ওয়াটারটা সাপ্লাই দিই সেটা কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যালিও সেফ থাকে। এবং এটা যেহেতু আমাদের ফিজিক্যালিও কোনো প্রবলেম হচ্ছে না, দ্যাটস ওয়াই অ্যাস্থেটিক্যালিও অ্যাকসেপ্টেবল, লাইক কালার, অডর এবং টার্বিট ফ্রি থাকে। এবং এই ওয়াটারটা আমরা ডোমেস্টিক পারপাসেও ইউজ করতে পারি। আমরা হলো আমাদের ক্লাসে স্ক্রিনিং, সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, ফিল্ট্রেশন আর ডিসইনফেকশনটা, আর এখানে মনে হয় রিকার্বনেশন, এই কয়েকটা মেথড হলো ভালো মতো দেখব, মানে ইলাবোরেটলি দেখব। আর বাকি মেথডগুলো জাস্ট কয়েকটা মানে নর্মাল ইন জেনারেল কেসে আইডিয়া রাখবো। তাহলে ফার্স্টে একটু দেখো স্ক্রিনিং। তুমি নামটা থেকেই বুঝতে পারতেছো এটা হলো স্ক্রিন করবে। কি স্ক্রিন করবে? আমাদের ওয়েস্টটা স্ক্রিন করবে। তাহলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের ফিল্টার হিসেবে কাজ করতেছে, যেটার ভিতর দিয়ে হলো আমাদের এরকম দেখো কিছু ওপেনিং থাকে, এরকম কিছু ওপেনিং থাকতেছে, তার মানে ছাঁকনি হিসেবে কাজ করতেছে অথবা ফিল্টার হিসেবে কাজ করতেছে। এখন এই যে যে ফিল্টার তুমি করতেছো, এই ফিল্টারের মাধ্যমে তুমি দেখো র্যাক্স, পেপার, প্লাস্টিক, মেটাল, এইগুলার যে ওয়েস্টটা আছে সেটা তুমি রিমুভ করতে পারবা। সো আমাদের ফার্স্ট স্টেজে হলো স্ক্রিনিং করতে হবে ট্রিটমেন্ট মেথডের। কারণ এই স্ক্রিনিং এর মাধ্যমে হলো আমরা অবজেকশনেবল যে বড় যে ওয়েস্টগুলো আছে, লাইক হলো কোনো লিভস থাকতে পারে, কোনো প্লাস্টিক থাকতে পারে, কোনো কাচের বোতল থাকতে পারে, এইগুলা থেকে ড্যামেজ থেকে হলো আমরা প্রিভেন্ট করি ওয়াটারটাকে। আদারওয়াইজ আমি এই যে স্ক্রিনিং ছাড়াই যদি ওয়াটারটাকে আমরা অন্য ট্রিটমেন্টে পাঠাই দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্লগিং হওয়ার একটা সম্ভাবনা আছে। ইকুইপমেন্টটা অথবা যেটার ভিতর দিয়ে ওয়াটারটা ফ্লো হবে সেটার ক্লগিং হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমাদের ফার্স্টেই যেটা করতে হবে স্ক্রিনিং। স্ক্রিনিং এর মাধ্যমে আমাদের যে বড় যে পার্টিকেলগুলো আছে, লাইক কোর্স টাইপের পার্টিকেল অথবা ফাইন টাইপের পার্টিকেল, সেগুলো আমরা রিমুভ করব। তাহলে দেখো এখানে দুই টাইপের স্ক্রিনিং হতে পারে, একটা কোর্স স্ক্রিনিং আর একটা হলো ফাইন স্ক্রিনিং। কোর্স স্ক্রিনিং মানে কি? যেটার ভিতর দিয়ে আমাদের লার্জার টাইপের সলিড ডেব্রিস রিমুভ হবে। আর এখানে যেটা দেখো একটু বলা আছে আমাদের এখানে, এই যে স্ক্রিনের ফিগারটা দেওয়া আছে, সো এটা হলো আমাদের ইনলেট, এটা হলো আউটলেট, এবং এটার ভিতর দিয়ে আমাদের ফ্লো হবে। এরকম আমরা ইনক্লাইন করে একটা ছাঁকনি দিয়ে দিই, যে ছাঁকনিটা যদি আমরা উপর থেকে দেখি কিছুটা এরকম দেখায়। এই যে দেখো এরকম জাস্ট কিছু রড কয়েকটা অথবা কিছু এরকম প্লেস করা থাকে, এবং এটার ভিতর দিয়ে আমরা ওয়াটারটা পাস করি। সো এটা যখন আমরা হলো ফ্রন্ট থেকে দেখতেছি অথবা সাইড ভিউ দেখতেছি, ইনক্লাইন ভাবে থাকতেছে, এবং এই ইনক্লাইনেশনটা দেখা যাচ্ছে 45 থেকে 60 ডিগ্রির ভিতর আমরা ইনক্লাইনেশন রাখি।
এখন এটার বেশি খুব বেশি যদি আরো বেশি যদি আমরা ইনক্লাইন্ড রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারটা ঠিকমতো ফ্লোই হবে না। আবার খুব বেশি ফ্ল্যাটও যদি রাখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্লগিংটা বেশি হবে এবং তাড়াতাড়ি ক্লগ হয়ে যাবে। তো আমাদের এই ইনক্লাইনেশনটা মেনটেন করতে হবে। আর এখানে যেটা থাকতেছে এই যে ওপেনিংটা, এই যে ওপেনিংটা, এটা ইন জেনারেল কেসে আমরা 6 মিলিমিটার পর্যন্ত রাখি অথবা লার্জারও রাখতে পারি। তো এটার ভিতর দিয়ে যখন ওয়াটার পাস করবে, লাইক প্লাস্টিক, তারপর গ্লাসেস অথবা পলি ব্যাগস, র্যাক্স, পেপার, এগুলা প্রিভেন্ট হয়ে যাবে, কিন্তু এগুলো আর এই পানি পাস করতে পারবে না, এটা ভিতর দিয়ে পাস করে যেতে পারবে না। আর এটার ভিতর দিয়ে আমাদের যখন ওয়াটারটা ফ্লো হবে, তখন যে সেটা লিমিটিং ভেলোসিটিটা হলো 0.8 থেকে 1। এর বেশি দিলে দেখা যাচ্ছে ফ্লোটা খুব বেশি হচ্ছে, এবং বেশি জোরে ফ্লো হলে কি যে ওপেনিং গুলো আছে এগুলা দিয়ে অনেক সময় পাস হয়ে যেতে পারে, বাট আমাদের একটা সার্টেন ভেলোসিটি মেনটেন করতে হবে। আর ফাইন স্কিনিং এর ক্ষেত্রেও আমাদের ওপেনিংটা আরেকটু কমে যাবে, তাহলে আমাদের ওপেনিংটা হলো 1.5 থেকে 6 মিলিমিটার হচ্ছে। এবং আমাদের ফাইন স্ক্রিনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় স্যান্ড থাকতে পারে অথবা বালি থাকতে পারে, আরো আদার্স যেই জিনিসগুলো আছে যেগুলো একটু ফাইনার টাইপের পার্টিকেল, সেইগুলা হলো আমরা রিমুভ করি হলো ফাইন স্ক্রিনিং এর মাধ্যমে। এবং ফাইন স্ক্রিনিং এ দেখো আমাদের যে ডাউন স্ট্রিমটা থাকে সেখানে হলো আমাদের মেইনটেনেন্স এবং অপারেশনে প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? কারণ আমাদের স্ক্রিনিং যখন হয় তখন দেখা যাচ্ছে ফাইনার পার্টিকেলগুলো এই ওপেনিং এর ভিতর ক্লগিং হয়ে যাচ্ছে। সো যখন ক্লগ হয়ে যাচ্ছে তখন তো আর পানি পাস করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমাদের এটা মেইনটেনেন্স এবং অপারেশনে একটু আমরা ডিফিকাল্টিস ফেস করি যখন আমরা ম্যাটেরিয়ালটা রিমুভ করি। আর আমরা ম্যাটেরিয়াল রিমুভ না করলে ক্লগিং হয়ে যাবে। তাহলে এই মোটামুটি আমরা স্ক্রিনিং করতে পারলাম। সো আমাদের ফার্স্ট স্টেজেই স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করলে আমাদের কোর্স এবং ফাইন পার্টিকেল রিমুভ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আমরা করব সেটা হলো সেডিমেন্টেশন করি অথবা প্লেইন সেডিমেন্টেশন। প্লেইন সেডিমেন্টেশনে আমরা যেটা করি এটা হলো একটা ট্রিটমেন্ট প্রসেস, যে ট্রিটমেন্ট প্রসেসে আমাদের বোথ অর্গানিক এবং ইনঅর্গানিক যে পার্টিকেলগুলো আছে সেগুলো হলো সেটেল করে যাবে একটা ট্যাঙ্কে অথবা একটা বেসিনে। এই ফিগারটা একটু দেখো, এই যে এরকম একটা ট্যাঙ্ক থাকবে এবং এই ট্যাঙ্কের ইনলেটের ভিতরে আমরা পানি পাস করাবো, এবং এই পানির ভিতর তো আমাদের অর্গানিক এবং ইনঅর্গানিক ওয়েস্ট থাকবে, বাট যেগুলা স্পেসিফিক গ্র্যাভিটি 1 এর থেকে গ্রেটার সেগুলা কি করবে বলতো? স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1 এর থেকে বেশি হয় অথবা পানির থেকে যদি বেশি হয়, আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো কি বলছি? আরেকবার। আচ্ছা, আমি দেখো ইনলেটের ভিতর দিয়ে হলো ওয়াটার পাস করাচ্ছি, এখন এখানে অর্গানিক ওয়েস্টও আছে প্লাস ইনঅর্গানিক ওয়েস্টও আছে। এখন এই ওয়েস্টের কি অবভিয়াসলি কি একটা স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে, আপেক্ষিক ভর অথবা আপেক্ষিক গুরুত্ব যেটাকে বলা হয়। এখন এই স্পেসিফিক গ্র্যাভিটি যদি বেশি হয়, পানির থেকে যদি বেশি হয়, তাহলে কি হবে? কোনো একটা বস্তু, নিচে পড়ে থাকবে। হ্যাঁ কোনো একটা বস্তু যদি পানির থেকে ভারী হয় তাহলে এটা কি হয়? পানিতে আমরা ডোবালে সেটা কি নিচে পড়ে যায় না, সেটেল হয়ে যায় না? নিচে পড়ে যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ। আবার পানি থেকে যদি হালকা হয় তাহলে এটা কিন্তু পানিতে ভেসে থাকে, সে পানিতে সেটেল করে যাচ্ছে না। সো এখানে এই কথাটাই বলছে তোমাদের যে আমাদের যেই ওয়েস্টটা আছে সেটা যদি পানির থেকে হেভিয়ার হয় তাহলে ওই ট্যাঙ্কের নিচে হলো আমাদের সেটেল করতেছে। এখন এই যে পার্টিকেল গুলো আছে এই পার্টিকেল গুলো আমার ইনিশিয়ালি সাসপেন্ডেড আকারে থাকতেছে, বাট একটা সার্টেন টাইমে যখন এটা টার্বুলেন্স হচ্ছে অথবা এটার ভিতরে কারেন্ট পাস করানো হচ্ছে তখন সাসপেন্ডেড পার্টিকেল গুলা
আস্তে আস্তে সেটেল করে যাবে। কোথায় সেটেল করবে? বটমে অফ দ্য বেসিনে সেটেল করে যাচ্ছে। তাহলে এই যে প্রসেসটা আছে সেটাকে বলা হয় হলো আমাদের সেটেলিং অর ক্ল্যারিফিকেশন। তাহলে এটা হলো আমাদের একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কটাকে বলা হয় হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এবং এই ট্যাঙ্কের ভিতর দিয়ে আমরা ওয়াটার পাস করাই, পাস করালে দেখা যাচ্ছে যেগুলো ভারী পার্টিকেল সেগুলো সেটেল করে যাচ্ছে। এখানে এই কথাটাই বলা আছে, দেখো এই যে পার্টিকেলস হ্যাভিং স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন 1 টেন্ডস টু মুভ ডাউনওয়ার্ড এবং বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ফোর্সের কারণে ডাউনওয়ার্ড সে সেটেল করে যাবে এবং এটা এক্সিলারেটিং ওয়েতে সেটেল করবে, দ্যাট মিনস এরকম ভাবে সেটেল করে যাবে। কিন্তু এখন ততক্ষণ এই যে সেটেল করে যাচ্ছে, তাহলে আমাদের পার্টিকেলটা কি এখান থেকে কি এতটুকু ট্রাভেল করছে সে। সো যখন ট্রাভেল করতেছে তখন কিন্তু একটা সার্টেন কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করবে এবং এই ভেলোসিটিটাকে বলা হচ্ছিল টার্মিনাল ভেলোসিটি অর সেটেলিং ভেলোসিটি। তার মানে একটু দেখো, আমাদের পার্টিকেলটা আমাদের ইনসার্ট করলাম আমরা, পার্টিকেল তো না, ওয়াটারটাকে আমরা এইটার ভিতর দিয়ে ইনলেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করালাম। করানোর পরে যেহেতু এখানে একটা বেসিন টাইপের আছে এরকম, যেগুলা ভারী পার্টিকেল সেগুলো সেটেল করে যাবে। আর এখানে যেহেতু ওয়াটারটা ফ্লো হচ্ছে, দ্যাটস ওয়াই এটা এক্সিলারেটিং ওয়েতে এরকম ভাবে সেটেল করে যাবে। এই যে ফিগারটা দেখো, এবং নিচে আমাদের যেটা থাকবে সেটা হলো স্লাস থাকতেছে অথবা ওয়েস্ট থাকতেছে। আর আউটলেট একটা থাকতেছে, যে আউটলেটে হলো আমাদের এই যে স্লাস জমা হয়ে যাওয়ার পরে বাকি যে ওয়াটারটা থাকতেছে সেটা হলো আমাদের আউটলেট দিয়ে ফ্লো হয়ে বাইরে চলে যাবে। এবং এখানে কিন্তু আমরা যেগুলা মানে হেভিয়ার পার্টিকেল সেগুলো ফ্রি ওয়াটার পাবো। তাহলে কিছুটা ওয়ান কাইন্ড অফ কিন্তু পিউরিফাই হয়ে যাচ্ছে এখানে। আর এখানে যে ভেলোসিটিটা আমরা বললাম টার্মিনাল ভেলোসিটি, যেটা হলো পার্টিকেলের ভেলোসিটি, এটা কি কয়েকটা জিনিসের অথবা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। লাইক আমাদের ফ্লোটা কতটুকু হচ্ছে, এই যে হরিজন্টাল যে ফ্লোটা সেটা ভেলোসিটি কত, পার্টিকেলের সাইজ এবং শেপ। বড় টাইপের পার্টিকেল হলে ডাইরেক্ট সেটেল হয়ে যাবে, ছোট পার্টিকেল হলে আস্তে আস্তে সে এক্সিলাইটিং ওয়েতে সেটেল করবে। স্পেসিফিক গ্র্যাভিটি যদি গ্রেটার হয় তাহলে সেটেল করবে, আর লেস হলে সে ফ্লোটেড হয়ে থাকবে। পানির ভিসকোসিটির উপর ডিপেন্ড করতেছে, ডেনসিটির উপর ডিপেন্ড করতেছে। আর আমরা তো বলে আসছি যে টেম্পারেচার একটা ভাইটাল রোল প্লে করতেছে। তাহলে মোটামুটি এই কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, যে এই ফ্যাক্টরগুলো চেঞ্জ হলে আমাদের টার্মিনাল ভেলোসিটি কিরকম হতে পারে। এখন এই যে টার্মিনাল ভেলোসিটি পার্টিকেলের, এটা বের করার হলো আমাদের স্টোকসে একটা ল ইউজ করে হলো আমাদের একটা ফর্মুলা পেয়েছিলাম, এবং সেই ফর্মুলাটা দেওয়া ছিল g/18 s-1 d²/গামা। জিটা হলো আমাদের এক্সিলারেশনটা কত, গ্র্যাভিটি এক্সিলারেশন। এসটা হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, আর ডিটা হলো আমাদের পার্টিকেলের ডায়ামিটার, আর গামাটা হলো আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি। সো এখান থেকে একটু কিন্তু তুমি ভালো মতোই বুঝতে পারতেছো, আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি বাড়লে আমাদের পার্টিকেলগুলো কি রেজিস্ট্যান্স পাবে, এবং পার্টিকেল রেজিস্ট্যান্স পেলে কি ভেলোসিটি কমে যাবে। সো দ্যাটস আমরা কিন্তু বলতে পারি ইনভার্সলি এটা প্রপোর্শনাল। সিমিলারলি দেখো, পার্টিকেলের ডায়ামিটার বাড়লে আমাদের কিন্তু টার্মিনাল ভেলোসিটি বেড়ে যাবে, তার মানে ইনিশিয়ালি সে ইজিলি পাস করে চলে যেতে পারবে। সেই ফ্যাক্টরগুলোর উপর বেসিস করে আমাদের স্টোকস ল ইউজ করে আমরা একটা টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা পাচ্ছি। এবং এখানে যে পার্টিকেলটা ইউজ করতেছি অথবা এই যে ইকুয়েশনটা আছে এটার কিছু কন্ডিশন আছে অথবা কিছু ভ্যালিডেশন আছে। সো আমাদের এখানে যে পার্টিকেলটা ইউজ করতেছি সেটা মাস্ট বি ডিসক্রিট পার্টিকেল হতে হবে। কিন্তু ডিসক্রিট পার্টিকেল দ্বারা বোঝাচ্ছে এটা সাইজ কনস্ট্যান্ট থাকবে, শেপ এবং মাস কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখান থেকে ফ্লো হয়ে এখানে যে আসতেছে আমাদের এই পাথের ভিতর অথবা এই প্যাসেজের ভিতর দিয়ে তার কোনো সাইজ, শেপ এবং মাস চেঞ্জ হওয়া যাবে না। আর আমরা স্টোকস ল যখন ইউজ করতেছি তখন দেখা যাচ্ছে পার্টিকেল সাইজটা যদি 0.1 সেন্টিমিটার হয় তাহলে
একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি এবং রিনল্ডস নাম্বারটা 1 অথবা লেস দেন হতে পারে। তোমরা 272 তে রিনল্ডস নাম্বার করে আসছো তাই না? কি একজন বলো তো রিনল্ডস নাম্বারটা কি? কার কি মনে আছে? হোয়াট ইজ ম্যাম রিনল্ডস এটার উপর নাম্বার? ডিপেন্ড করে ওয়াটারের ফ্লোটা। না, এটা তো একটা প্যারামিটার, বাট হোয়াট ইজ রিনল্ডস নাম্বার? Obviously it's a parameter of a water. এটার উপর তো obviously flow ডিপেন্ড করবে। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, ট্রানজিশনাল ফ্লো এটা তো জানি, বাট রিনল্ডস নাম্বারটা কি? রিনল্ডস নাম্বার, তারপরে ফ্রোড নাম্বার, এগুলো তো পড়ে আসার কথা, 272 তেই তো পড়াইছি। কারো আইডিয়া আছে রিনল্ডস নাম্বার সম্পর্কে? The ratio of the inertia force to the viscous force. ইনার্শিয়া আর ভিসকাস ফোর্সের যে রেশিও সেটাকে বলা হয় হলো রিনল্ডস ম্যাম নাম্বার। হুম, ম্যাম শেষ। হ্যাঁ ওটা আমি দেখছি, টাইম শেষ। সো তোমাদের আজকে এই পর্যন্তই রাখতেছি, আমরা সেডিমেন্টেশনে সেটেলিং ভেলোসিটি পর্যন্ত দেখলাম। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি আমি।